বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মালিকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ সম্মান প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রাসেল, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ডক্টর মালিকা কলেজ, আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, শুরুতে পরম করুণাময় রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি আমাদের সবাইকে এখন পর্যন্ত সহি সালামতে সুস্থ এবং স্বাভাবিকভাবে বাঁচিয়ে রাখার জন্য। তোমরা জানো যে বর্তমানে পৃথিবীতে একটি মহামারী চলছে, কোভিড-19 জনিত কারণে, করোনা মহামারী। এই মহামারীতে তোমার আমার মতো অনেকেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমরা এখন পর্যন্ত সুস্থ আছি, স্বাভাবিক আছি, এজন্য মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবিএ সম্মান প্রথম বর্ষে আমি তোমাদের হিসাব বিজ্ঞান নীতিমালা বা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং পড়াচ্ছি। আমরা এই সাবজেক্টটিতে অঙ্কগুলো করছিলাম। আমরা বিগত ক্লাসগুলোতে জার্নালের বেসিক টপিকগুলো আলোচনা করেছি এবং ইতিমধ্যে আমরা জার্নাল শুরু করেছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা একটি জার্নাল করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। আমরা শুরুতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটিতে একটু চোখ বুলিয়ে নিব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ব্যয় এবং সম্পদ বা এক্সপেন্স অ্যান্ড অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আমি আবার বলছি, ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। অন দ্য আদার হ্যান্ড, এক্সপেন্স অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাসেট অ্যাকাউন্ট, ইফ ইনক্রিজেস ইট উইল বি ডেবিট, ইফ ডিক্রিজেস ইট উইল বি ক্রেডিট। আবার আয় দায় স্বত্বাধিকার বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। অর্থাৎ ব্যয় এবং সম্পদের ক্ষেত্রে যা হয়েছে এর বিপরীত একটি বিষয় আমরা এখানে লক্ষ্য করছি। ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে যে জায়গায় ডেবিট হচ্ছে, এখানে আয় দায় স্বত্বাধিকার বৃদ্ধি পেলে ক্রেডিট হচ্ছে। ব্যয় এবং সম্পদ হ্রাস পেলে যে জায়গায় ক্রেডিট হচ্ছে, এক্ষেত্রে আয় দায় স্বত্বাধিকার হ্রাস পেলে ডেবিট হচ্ছে। তাহলে আয় দায় স্বত্বাধিকার বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। অর্থাৎ ইনকাম, লায়াবিলিটি অ্যান্ড ওনার্স ইকুইটি, ইফ ইনক্রিজেস ইট উইল বি ক্রেডিট, ইফ ডিক্রিজেস ইট উইল বি ডেবিট। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে একটি জার্নালের ছক, 5 কলাম বিশিষ্ট। এই ছকটি জার্নালের জন্য তোমাদের করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই জামাল ট্রেডার্স, এরপর জেনারেল জার্নাল। তোমরা এইভাবে শিরোনামটি লিখবে। 5 কলাম বিশিষ্ট একটি ছক হবে। প্রথম কলামটি ডেটের জন্য। এখানে লেনদেনগুলো, যে লেনদেনটি যে তারিখে সংঘটিত হয় সেই তারিখটি উল্লেখ করতে হবে। পার্টিকুলার্সের ঘরে ডেবিট খাত এবং ক্রেডিট খাতগুলো উল্লেখ করতে হবে এবং প্রশ্নে যদি কোনো কিছু বলা না থাকে বা ইভেন তোমাকে এক্সপ্লেনেশন দিতে বলে, তাহলে তোমাকে এখানে এক্সপ্লেনেশন দিতে হবে। জার্নালে এক্সপ্লেনেশন দিবে কি না এ নিয়ে তোমাদের একটি প্রশ্ন থাকে। যখন তোমাদেরকে এক্সপ্লেনেশন দিতে বলবে না তখনই কেবল এক্সপ্লেনেশন দিবে না, আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে তোমাদেরকে অলওয়েজ এক্সপ্লেনেশন দিতে হবে। রেফারেন্সের কলামটি সাধারণত আমাদের অঙ্কের ক্ষেত্রে খুব একটা কাজে আসে না, হঠাৎ হঠাৎ এটি কাজে আসে। আমাদের রেফারেন্স নাম্বার বা লেজার নাম্বার এখানে অঙ্কে দেওয়া থাকে না। যদি দেওয়া থাকে, লেজার নাম্বার থাকলে এই কলামটির শিরোনাম হবে লেজার নাম্বার, আর যদি রেফারেন্স নাম্বার থাকে তাহলে এই কলামটির শিরোনাম হবে রেফারেন্স নাম্বার। এরপর দেখতে পাচ্ছ ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ডেবিট টাকার ঘরে ডেবিট, যে খাতগুলো ডেবিট হবে সেই খাতগুলো টাকার অঙ্ক বসবে। ক্রেডিট টাকার ঘরে যে খাতগুলো ক্রেডিট হবে সেই খাতগুলো টাকা বসবে।
গত ক্লাসে এই লেনদেনটি থেকে আমি তোমাদেরকে জাবেদা করেছিলাম। আমরা আমরা জানি যে এই আমাদের অনার্স পর্যায়ে আমাদের অঙ্কগুলো ইংলিশ ভার্সনে করতে হয়। তোমরা যেহেতু এতদিন বাংলা ভার্সনে করে আসছো, সেহেতু আমি শুরুতে তোমাদের একটু বাংলায় দেখাচ্ছি। আমি আজকে এই লেনদেনটি পাশাপাশি তোমাদের ইংলিশে কিভাবে বিশ্লেষণ করে তোমরা সেটি থেকে জার্নাল করবে, আমি সেটি তোমাদের দেখিয়ে দিব। এর আগে আমরা বাংলায় একটু চোখ বুলিয়ে দিই। আমাদের জন্য দেয়া ছিল একটি ঘটনা বা বাক্য, নগদে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা। শুরুতে আমাদের এটি লেনদেন কিনা সেটি যাচাই করতে হবে। লেনদেন কিনা যাচাইয়ের জন্য দুইটি বৈশিষ্ট্য বিদ্যমান আছে কিনা সেটি দেখতে হয়। বৈশিষ্ট্য দুইটি হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কিনা এবং কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যটিতে একটি টাকার অঙ্ক দেয়া আছে, অর্থাৎ এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং নগদে পণ্য ক্রয় করার ফলে কারবারে পণ্য এসেছে এবং নগদ টাকা চলে গিয়েছে। এ লট অফ চেঞ্জ হ্যাজ বিন ডান। অনেক পরিবর্তন হয়েছে, কারবারের আর্থিক অবস্থারও পরিবর্তন হয়েছে, নগদ নামক সম্পদ চলে গিয়েছে এবং ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পেয়েছে। আমাদের হিসাব খাত 5টি: আয়বাচক, ব্যয়বাচক, সম্পত্তিবাচক, দায়বাচক এবং স্বত্বাধিকারবাচক হিসাব। কোনো ঘটনার দ্বারা কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হয় কিনা এটি যাচাইয়ের জন্য আমরা খুব সহজেই যে পন্থাটি অবলম্বন করতে পারি সেটি হচ্ছে এই যে 5টি হিসাব খাত রয়েছে, এই 5টি হিসাব খাতের যে কোনো একটি প্রভাবিত হলো কিনা, অর্থাৎ হ্রাস বা বৃদ্ধি পেল কিনা। আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে পণ্য ক্রয় করার ফলে সম্পত্তিবাচক হিসাবটি হ্রাস পেয়েছে এবং ব্যয়বাচক হিসাব বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এর ফলে কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, অতএব এটি লেনদেন। যদি এটি লেনদেন হয় তাহলে এটি জাবেদা করা যাবে। তোমরা দেখতে পাচ্ছ একটি নির্দিষ্ট ছকে আমি তোমাদের জাবেদা করাচ্ছি। তোমরা অবশ্যই এভাবে জাবেদা অনুশীলন করবে। তোমরা এভাবে কিছুদিন জাবেদা অনুশীলন করলে জাবেদার উপর তোমাদের খুব ভালো একটি দখল চলে আসবে। তোমরা জাবেদা বিশ্লেষণ করতে পারবে, পাশাপাশি অ্যাকাউন্টিংয়ের বেসিকগুলো তোমাদের স্ট্রং হবে। আমরা 4টি ধাপে আমরা জাবেদা নির্ণয় করব একটি লেনদেনকে বিশ্লেষণ করে। প্রথম ধাপে আমরা যেটি করব যে কয়টি হিসাব খাত জড়িত এবং কি কি হিসাব খাত জড়িত। নগদে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি 2টি হিসাব খাত জড়িত, একটি হচ্ছে নগদান হিসাব, আরেকটি হচ্ছে ক্রয় হিসাব। দ্বিতীয় ধাপে এসে আমরা যেটি দেখব সেটি হচ্ছে কোনটি কোনবাচক হিসাব। প্রথমে আসো নগদান হিসাব, কিবাচক হিসাব। আমি তোমাদের একটি কৌশল বলেছিলাম যে তোমরা যদি প্রশ্ন করো যে এটি কারবারের জন্য কি, অর্থাৎ নগদান হিসাব বা নগদ টাকা কারবারের জন্য কি, নগদ টাকা হচ্ছে কারবারের জন্য সম্পদ, অতএব এটি সম্পত্তিবাচক হিসাব। ক্রয় কারবারের জন্য কি, ক্রয় কারবারের জন্য ব্যয় বা খরচ। আমি বিগত ক্লাসে তোমাদের একটি উদাহরণ দিয়ে বলেছিলাম যে ক্রয় করলে কিভাবে নতুন করে ব্যয় সৃষ্টি হয় বা ব্যয় বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি নগদান হিসাব সম্পত্তিবাচক হিসাব, ক্রয় হিসাব ব্যয়বাচক হিসাব। এই ধাপটি অর্থাৎ দ্বিতীয় ধাপটি তোমাদের জাবেদা নির্ণয়ের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ। যারা এই ধাপটি ভালো মতো পারবে বাকিগুলো সহজ, বাকিগুলো তোমাদের জন্য কোনো সমস্যা হবে না। তৃতীয় ধাপে এসে দেখতে হবে কোন খাত বৃদ্ধি পেল, কোন খাত হ্রাস পেল। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবে যে উভয় খাত বৃদ্ধি পেতে পারে, উভয় খাত হ্রাস পেতে পারে, আবার একটি খাত বৃদ্ধি এবং একটি খাত হ্রাস পেতে পারে, অর্থাৎ এনি কাইন্ড অফ কম্বিনেশন। নগদে পণ্য ক্রয় করার ফলে নগদ টাকা কারবার থেকে চলে গেছে, অর্থাৎ নগদ নামক সম্পত্তিবাচক হিসাবটি হ্রাস পেয়েছে, এজন্য আমরা নগদান হিসাবের ক্ষেত্রে লিখব হ্রাস। পণ্য ক্রয় করার ফলে ক্রয় নামক ব্যয়বাচক হিসাবটি বৃদ্ধি পেয়েছে, এক্ষেত্রে আমরা ক্রয় হিসাবের ক্ষেত্রে লিখব বৃদ্ধি। এবারে আসো, একটু আগে আমরা যে সূত্রটি দেখেছিলাম আমাদের সূত্রটি কে বলে। আমরা প্রথম ধাপে প্রথম খাতের ক্ষেত্রে যেটি দেখছি যে নগদান হিসাবের ক্ষেত্রে নগদান হিসাব সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব হ্রাস পেয়েছে। আমাদের সূত্র বলে ব্যয় এবং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, এজন্য এটি ক্রেডিট হবে।
ক্রয় হিসাব নামক যে হিসাবটি রয়েছে এটি ব্যয়বাচক হিসাব এবং এটি বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে ব্যয়বাচক হিসাব বৃদ্ধি পেলে ডেবিট হয়, অতএব ক্রয় হিসাব ডেবিট হবে। তাহলে আমাদের জাবেদাটি দাঁড়াবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 10,000 টাকা। এবারে আসো, আমাদের যেহেতু অঙ্কগুলো ইংলিশ ভার্সনে করতে হবে, আমরা অবশ্যই আমাদেরকে ইংরেজিতে প্র্যাকটিস করতে হবে। Here is a transaction for you. Purchased goods for cash টাকা 10,000, নগদে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা। We have to journalize this transaction. We are going to journalize this transaction by analyzing with this tabular form, dear students. আমরা এই নির্ধারিত ছকের মাধ্যমে আমরা বিশ্লেষণ করে আমরা জার্নাল করব বা জার্নাল লিপিবদ্ধ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফার্স্ট স্টেপে উই হ্যাভ টু লুক আউট দ্যাট হোয়াট নাম্বার অ্যান্ড হোয়াট আর দ্য অ্যাকাউন্টস ইনভলভড ইন দিস ট্রানজ্যাকশন, অর্থাৎ কয়টি হিসাব খাত এবং কী কী হিসাব খাত জড়িত এই লেনদেন বা ট্রানজ্যাকশনটিতে। এর আগে অবশ্য এটি লেনদেন বা ট্রানজ্যাকশন কিনা সেটি আমাদের যাচাই করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা ইতিমধ্যেই এটি যাচাই করেছি একটু আগে, অতএব আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি একটি ট্রানজ্যাকশন, এটি থেকে আমাদের জার্নাল করতে হবে। ফার্স্ট স্টেপে আমাদের যেটি দেখতে হবে যে এখানে কয়টি হিসাব খাত জড়িত এবং কী কী হিসাব খাত জড়িত। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটি হিসাব খাত, অর্থাৎ দেয়ার আর 2 নাম্বার অফ অ্যাকাউন্টস ইনভলভড ইন দিস ট্রানজ্যাকশন, দুইটি হিসাব খাত জড়িত এবং হিসাব খাত দুটি হচ্ছে ক্যাশ এবং পারচেজ। একটি বিষয় লক্ষণীয়, বাংলায় আমরা লিখি নগদান হিসাব, ক্রয় হিসাব, ইংরেজিতে সেক্ষেত্রে হওয়া উচিত ছিল ক্যাশ অ্যাকাউন্ট, পারচেজ অ্যাকাউন্ট, সেটি হবে না। অ্যাকাউন্ট শব্দটি এখানে ব্যবহৃত হবে না। কিছু পার্থক্য আছে আমাদের বাংলা এবং ইংলিশ ভার্সনে, তোমরা সেগুলো খেয়াল করবে। তাহলে আমাদের ফার্স্ট স্টেপে দুইটি হিসাব খাত জড়িত এবং হিসাব খাত দুটি হচ্ছে ক্যাশ এবং পারচেজ। Second step, this is the more important step in this process. In second step, we have to find out which kind of accounts they are, অর্থাৎ ক্যাশ এবং পারচেজ এরা কিবাচক হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যাচাই প্রক্রিয়া একই হবে। আমরা যখন প্রশ্ন করব যে ক্যাশ কারবারের জন্য কি, তাহলে আমরা উত্তর পাবো ক্যাশ কারবারের জন্য অ্যাসেট, অতএব এটি অ্যাসেট অ্যাকাউন্ট। পারচেজ কারবার বা বিজনেস ইনস্টিটিউশনের জন্য কি, পারচেজ হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এক্সপেন্স, অতএব এটি এক্সপেন্স অ্যাকাউন্ট। এইবার আসো থার্ড স্টেপে এসে আমাদের যেটি করতে হবে, উই হ্যাভ টু ফাইন্ড আউট হুইচ অ্যাকাউন্ট হ্যাজ ডিক্রিজ অ্যান্ড হুইচ অ্যাকাউন্ট হ্যাজ ইনক্রিজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে নগদে পণ্য ক্রয় করার ফলে বা ক্যাশে গুডস পারচেস করার ফলে ক্যাশ নামক যে অ্যাসেটটি রয়েছে সেটি আমাদের কারবারে ডিক্রিজ করেছে, পারচেজ করার ফলে আমাদের কারবারের এক্সপেন্স অ্যাকাউন্ট ইনক্রিজ করেছে। এজন্য ক্যাশের ক্ষেত্রে আমরা লিখব ডিক্রিজ, পারচেজের ক্ষেত্রে আমরা লিখব ইনক্রিজ। এবার আসো যে আমাদের সূত্র বা ফর্মুলা কি বলে। আমরা জানি যে উই নো দ্যাট ইফ expense account and asset account increases then it will be debit, if it decreases then it will be credit. আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যাশ নামক অ্যাসেট অ্যাকাউন্টটি ডিক্রিজ করেছে, অতএব আমাদের সূত্র অনুযায়ী এটি ক্রেডিট হবে। পারচেজ নামক এক্সপেন্স অ্যাকাউন্টটি এখানে ইনক্রিজ করেছে, যেহেতু এক্সপেন্স ইনক্রিজ করলে ডেবিট করতে হয়, এজন্য আমরা এটি ডেবিট করব। তাহলে আমরা এটি যদি সাজাই তাহলে আমরা পাবো পারচেজ ডেবিট 10,000, ক্যাশ ক্রেডিট 10,000। এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবে যে ডেবিটবাচক হিসাবগুলো যেখান থেকে শুরু করবে, ক্রেডিটবাচক হিসাবগুলো অর্থাৎ ক্রেডিট হিসাব খাতগুলো একটু ডান দিক থেকে আমাদের আরম্ভ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি বিষয় খেয়াল রাখবে, সেটি হচ্ছে কমপক্ষে দুইটি খাত জড়িত থাকবে, দুইটি হিসাব খাত জড়িত থাকবে, একটি ডেবিট হবে এবং একটি ক্রেডিট হবে। এক্ষেত্রে একাধিকও হতে পারে, দুইয়ের অধিক হতে পারে।
আর আরেকটি বিষয় হচ্ছে যে একটি ডেবিট হলে আরেকটি ক্রেডিট হবে, দুইটি হিসাব খাত ডেবিট হলে দুইটি হিসাব খাত ক্রেডিট হবে। বিষয়টি এমন নয় একটি হিসাব খাত ডেবিট, একটি দুইটি তিনটি পাঁচটি 10টি হিসাব খাত ক্রেডিট হতে পারে, অপরদিকে একটি হিসাব খাত ক্রেডিট এবং অনেকগুলো হিসাব খাত ডেবিট হতে পারে। তবে যাই হোক না কেন, ডেবিট খাতের যোগফল এবং ক্রেডিট খাতের যোগফল সর্বদাই সমান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। তোমাদের আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট অপশনে প্রশ্ন করবে অথবা আমাকে ইনবক্স করে জানাবে, আমি ইনশাল্লাহ সেগুলো রিপ্লাই দিব। আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।